পৃথিবীর সবথেকে বড় বোঝা কোনো পাথরের ভার নয়, বরং সেই স্বপ্নগুলোর দহন যা বুকের পাঁজরে ধিক ধিক করে জ্বলে, কিন্তু সমাজের তথাকথিত উঁচু পাঁচিল তাকে পূর্ণতার আকাশ দেয় না। রিক্ত পকেটের শূন্যতার চেয়েও ভয়ঙ্কর হল সেই অবজ্ঞা যা মানুষের সামর্থ্যকে তার পোশাক আর বংশপরিচয় দিয়ে বিচার করে। কিন্তু সময় হলো এক অমোঘ বিচারক, সে নিভৃতে তার হিসাব কষে। অপমানের ছাই থেকেই জন্ম নেয় এমন এক আগ্নেয়গিরি যা একদিন অহংকারের সব প্রাসাদ পুড়িয়ে নতুন এক ভোরের সৃষ্টি করে। আজকের এই কাহিনী এক অবহেলিত শৈশবের ঘুরে দাঁড়ানোর গল্প, যেখানে নর্দমার কীট বলে যাকে ধিক্কার দেওয়া হয়েছিল সেই একদিন নিয়তির কলম দিয়ে নতুন ইতিহাস লিখেছিল। মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং শহরের সবথেকে মর্যাদাপূর্ণ এলিট গ্লোবাল একাডেমির বিশাল লোহার গেটের বাইরে এক একরত্তি প্রাণ শীতে কাঁপছিল। তার নাম ছিল আলো। গায়ে তালি দেওয়া ফাটল ধরা কাপড়, কাঁধে প্লাস্টিকের একটি জীর্ণ পুরনো বস্তা আর পায়ে আলাদা আলাদা রঙের ক্ষয় যাওয়া চটি, এটাই ছিল তার পরিচয়। কিন্তু তার চোখের মণিতে যে দীপ্তি ছিল, তাই নামি স্কুলে পড়া যে কোনো ধনীর সন্তানের চোখের চেয়ে অনেক বেশি প্রখর ও উজ্জ্বল ছিল। আলো মূলত রাস্তার আবর্জনা থেকে কোড়ানোর কাজ করত, কিন্তু আবর্জনার স্তূপের মাঝে যখনই সে কোনো ছেঁড়া কিংবা পুরনো বই খুঁজে পেত, তখন তার মনে হতো যেন পৃথিবীর শ্রেষ্ঠ কোনো ধনভাণ্ডার সে পেয়ে গেছে। আজ তার কচি হাতের মুঠোয় ঘামে ভেজা কিছু নোট ছিল, 10 এবং 20 টাকার অতি পুরনো নোট, যা সে গত 6 মাস ধরে এক টাকা জমিয়ে তিলে তিলে সংগ্রহ করেছিল। আজ একাডেমির গেটে ভর্তি শুরু হওয়ার বিজ্ঞপ্তি ঝুলছিল। আলো ভেবেছিল যে হয়তো বিদ্যার এই পবিত্র মন্দিরে ধনী এবং দরিদ্রে কোনো প্রভেদ করা হয় না। সে অত্যন্ত জড়সড় হয়ে গেটের সামনে দাঁড়িয়ে ভেতরের দিকে উকি দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এক ঝকঝকে রক্তবর্ণের বহু মূল্যবান গাড়ি হর্ন বাজাতে বাজাতে গেটে এসে থামল। গাড়ি থেকে এক অত্যন্ত ঐশ্বর্যশালী এবং প্রচণ্ড কড়া মেজাজের মহিলা নামলেন। তিনি ছিলেন এই একাডেমির সর্বেসর্বা এবং প্রধান শিক্ষিকা মিসেস মালিনী রায়। তার পরিহিত শাড়ির দাম হয়তো আলোর পুরো পরিবারের সারা বছরের সর্বমোট আয়ের থেকেও অনেক বেশি ছিল। মালিনী রায়ের তীক্ষ্ণ দৃষ্টি গেটের কাছে দাঁড়িয়ে থাকা আলোর উপর পড়তেই তার সুশ্রী মুখে চরম ঘৃণার ভাব ফুটে উঠল। তিনি অতি বিরক্তির সাথে নাকে রুমাল চেপে ধরে দারোয়ানের ওপর চিৎকার করে উঠলেন, বিষ্ণুচরণ, আমি তোমাকে কতবার নির্দেশ দিয়েছি যে এই ভিখারিদের যেন স্কুলের গেটের ত্রিসীমানাতেও না দেখা যায়। এদের গায়ের গন্ধে আমার সারা দিনের মেজাজটাই বিগড়ে যায়। আলোর বুকটা ধক করে উঠল। সে নিজের জায়গা থেকে এক চুলো নড়ল না, বরং সাহস সঞ্চয় করে আরও এক পায়ে গিয়ে গেল। সে তার ছোট্ট কচি মুঠিটি খুলল এবং সেই ঘাম মাখা নোটগুলো প্রধান শিক্ষিকার সামনে মেলে ধরল। তার কণ্ঠস্বর কাঁপছিল, ম্যাডামজি, আমি দয়া ভিক্ষা করতে আসিনি। এই দেখুন, আমার কাছে পুরো 500 টাকা আছে। আমি কি আপনার এই একাডেমিতে পড়ার একটুখানি সুযোগ পেতে পারি? আমি খুব পরিশ্রম করে মন দিয়ে পড়ব। আপনি যা আদেশ করবেন আমি তাই করব। শুধু আমাকে একটু শিক্ষার সুযোগ দিন। বৃষ্টির টুপটাপ ফোঁটা আলোর দুগালে গড়িয়ে আসা চোখের জলের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছিল। কিন্তু মিসেস মালিনী সেই অর্থের দিকে ফিরেও তাকালেন না। তার দুই চোখে ছিল এক অমানবিক নিষ্ঠুরতা। তিনি আলোর গালে সজোরে এক চড় মারলেন, যার প্রচণ্ড আঘাতে সেই সবকটি নোট নোংরা কাদা জলের ওপর ইতস্তত ছড়িয়ে পড়ল। শিক্ষা গ্রহণ করা তোদের মতো নর্দমার কীটদের সাজে না। মালিনী রায় বিদ্রুপের হাসি হেসে বললেন, তোর উপযুক্ত জায়গা স্কুলের ভেতরে ক্লাসরুমে নয়, বরং স্কুলের বাইরে ডাস্টবিনের আবর্জনার পাশে। তোরা যদি পড়াশুনো করতে বসিস, তাহলে আমাদের অন্দরমহলের নোংরা বাসনগুলো মাজবে কে? নিজের যোগ্যতা বুঝে চল মেয়ে, এটা এলিট গ্লোবাল একাডেমি। এখানে শুধু রাজকীয় বংশের সন্তানেরা আসে, রাস্তার ভিড় নয়। মালিনী রায় দারোয়ানকে নির্দেশ দিলেন, একে ধাক্কা মেরে এখান থেকে বিদায় করো, আর একে যদি ফের এখানে দেখা যায় তবে সোজা পুলিশে খবর দেবে। দারোয়ান অত্যন্ত নির্দয়ভাবে আলোর উপর চড়াও হয়ে তাকে ধাক্কা দিল। সে সেই পিচ্ছিল ভেজা রাস্তার ওপর মুখ থুবড়ে পড়ে গেল। তার 2 হাঁটু ছড়ে গিয়ে রক্ত বের হতে লাগল। কিন্তু শরীরের সেই যন্ত্রণার চেয়েও তার নিষ্পাপ হৃদয়ের অপমানিত হওয়ার বেদনা ছিল অনেক বেশি তীব্র। কাদায় মাখামাখি হওয়া নিজের কষ্টে জমানো টাকাগুলো কুড়োতে কুড়োতে আলো একরাশ ঘৃণা নিয়ে ওপরের দিকে তাকাল। একাডেমির সেই বিশাল ফটক তার মুখের ওপর সশব্দে রুদ্ধ করে দেওয়া হল। সেই বন্ধ গেটের ওপাশে দাঁড়িয়ে মিসেস মালিনী তাকে চরম তুচ্ছতাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছিলেন। ঠিক সেইক্ষণে ওই ছোট্ট মেয়েটির মনের গহীনে কিছু একটা চিরতরে ভেঙে গেল, আর এক নতুন আগুনের জন্ম হল। সে নিজের মুঠিতে সেই ভেজা নোংরা মাটি শক্ত করে চেপে ধরল এবং মনে মনে এক কঠোর প্রতিজ্ঞা করল। সে কাঁদেনি, শুধু সেই আকাশছোঁয়া ইমারতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে তখন জানত না মহাকালের চাকা কিভাবে ঘুরবে, কিন্তু সে এটুকু নিশ্চিত ছিল
যে তার জীবনের গল্প এখানেই শেষ হয়ে যাবে না। অপমানের এই লেলিহান শিখা তাকে দগ্ধ করবে না, বরং পুড়িয়ে নিখাত সোনা হিসেবে গড়ে তুলবে। ভাগ্যের চাকা বড়ই বিচিত্র। যখন এটি সচল হয় তখন যারা শীর্ষ থাকে তারা কখন মাটিতে আছড়ে পড়ে তা কেউ বুঝতেও পারে না। সেই দুর্যোগপূর্ণ রাত পার হওয়ার পর দীর্ঘ 10টি বছর অতিক্রান্ত হয়েছে। এই এক দশকে শহরের বাহ্যিক অবয়ব আমূল বদলে গেছে, কিন্তু এলিট গ্লোবাল একাডেমির দম্ভ আজও অপরিবর্তিত ছিল। বরং মিসেস মালিনী রায়ের রাজকীয় অহংকার এখন আরও আকাশচুম্বী হয়েছে। তবে প্রবাদে আছে যে প্রতিটি দম্ভের এক পতন অবধারিত। গত কয়েক মাস যাবৎ এই একাডেমির ওপর সমস্যার ঘনঘটা ঘনিয়ে আসছিল। প্রশাসন শিক্ষার অধিকার আইনের অধীনে কিছু অত্যন্ত কড়া বিধিমালা বলবৎ করে দিয়েছিল, এবং এমন গোপন খবর রটেছিল যে এই একাডেমিতে দুস্থ কোটা আসনে বিশাল অঙ্কের দুর্নীতি চলছে। আজকের দিনটি অন্যান্য দিনের মতো ছিল না। চারদিকে এক অজানা আতঙ্ক আর শোরগোল পড়ে গিয়েছিল। সাধারণ কর্মী থেকে শুরু করে জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ সবাই ভয়ে তটস্থ ছিলেন। এর মূল কারণ ছিল জেলার নবনিযুক্ত জেলা শাসক বা ডিএম সাহেবার অতর্কিত পরিদর্শন। পুরো জেলায় এই কথা বাতাসের মতো ছড়িয়ে পড়েছিল যে এই নতুন কালেক্টর অত্যন্ত নীতিবান এবং দুর্নীতির শিকড় উপড়ে ফেলার জন্য তিনি সুপরিচিত। মিসেস মালিনী, যিনি সর্বদা নিজের শীতাতপ নিয়ন্ত্রিত সুরক্ষিত কামরায় বসে থাকতেন, আজ প্রখর উৎকণ্ঠায় ঘামে ভিজে একাডেমির মূল ফটকের সামনে ঠায় দাঁড়িয়েছিলেন। তিনি কর্মীদের প্রচণ্ড ধমক দিয়ে বললেন, মিস্টার ভার্মা, সমস্ত নথিপত্র কি সুশৃঙ্খলভাবে সাজানো আছে? আর সেই দুস্থ শিশুদের তালিকা, তাতে যেন বিন্দুমাত্র কোনো ত্রুটি না থাকে। যদি এই নতুন জেলা শাসক আমাদের একাডেমির লাইসেন্স বাতিল করে দেন তবে আমরা পথের ফকির হয়ে যাব। মালিনী রায় বারবার উদ্বিগ্ন হয়ে নিজের হাতের ঘড়ি দেখছিলেন। তার হৃৎস্পন্দন দ্রুততর হচ্ছিল। তার ভয় আইনের প্রতি ছিল না, বরং ভয় ছিল নিজের সামাজিক মর্যাদা ধুলোয় লুটিয়ে যাওয়ার। এই নতুন ডিএম আসলে কে? আমি শুনেছি তার বয়স অনেক কম, কিন্তু তেজ নাকি কোনো বীরঙ্গনার চেয়ে কম নয়। মালিনী রায় বিড়বিড় করতে করতে নিজের আঁচল দিয়ে কপালের ঘাম মুছলেন। ঠিক তখনই দূর থেকে সরকারি সাইরেনের প্রতিধ্বনি ভেসে এলো। মালিনী রায় এবং তার সহকারীরা সোজা হয়ে এক লাইনে দাঁড়িয়ে পড়লেন। সাইরেনের আওয়াজ ক্রমশ নিকটবর্তী হতে লাগল, এবং চোখের পলকে পুলিশের অগ্রগামী দল আর তার পেছনে একটি সাদা রঙের আভিজাত্যপূর্ণ সরকারি গাড়ি একাডেমির গেটে এসে থমকে দাঁড়াল। এটি ঠিক সেই গেট ছিল যেখানে 10 বছর আগে একটি শিশুকে নির্মমভাবে ধাক্কা দিয়ে কাদায় ফেলে দেওয়া হয়েছিল। গাড়ির ওপরের লাল নীল বাতির ঝলকানি মালিনী রায়ের চোখে শুলের মতো বিঁধছিল। দেহরক্ষীরা দ্রুত নিচে নেমে গাড়ির পেছনের দিকের দরজা খুলে দিলেন। চারদিকের নিস্তব্ধতা এতই গাঢ় ছিল যে একটি গাছের পাতা ঝরলেও তার শব্দ পাওয়া যেত। গাড়ি থেকে এক অত্যন্ত আত্মবিশ্বাসী ও দৃঢ় পদক্ষেপ বেরিয়ে এলো। কালো মসৃণ স্যান্ডেল, মার্জিত অথচ ব্যক্তিত্ব সম্পন্ন সুতি শাড়ি, আর চোখে একজোড়া কালো চশমা। সেই আধুনিকা যুবতী গাড়ি থেকে অবতরণ করলেন। তার ব্যক্তিত্বের ছটা এতই সম্মোহনী ছিল যে মিসেস মালিনী, যিনি সচরাচর কারো সামনে মাথা নোতেন না, তিনিও অবচেতন মনেই হাত জোড় করে বিনয়ের সাথে দাঁড়িয়ে পড়লেন। ডিএম সাহেবা নিজের কালো চশমা জোড়া খুললেন এবং তার সুতীক্ষ্ণ গভীর দৃষ্টিতে সেই বিশাল ইমারতটি একবার মেপে নিলেন। তারপর তার স্থির দৃষ্টি সেই লোহার গেটে নিবদ্ধ হল এবং সবশেষে মিসেস মালিনীর মুখের ওপর গিয়ে থামল। মিসেস রায় নিজের সেরা কৃত্রিম হাসিটি মুখে ঝুলিয়ে এগিয়ে গেলেন। স্বাগতম ম্যাম, এলিট গ্লোবাল একাডেমিতে আপনার পদার্পণে আমরা কৃতার্থ। আমি মালিনী রায়, এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। আমরা অত্যন্ত গর্বিত যে আপনি আজ এখানে এসেছেন। মালিনী রায় এক প্যাল্লা ফুলের তোড়া অভিবাদন স্বরূপ এগিয়ে দিলেন। জেলা শাসক সাহেবা সেই পুষ্পস্তবকের দিকে ভ্রুক্ষেপও করলেন না। তিনি তার পেছনে থাকা অর্দলীকে একটি ইশারা করলেন এবং সে সেই তোড়াটি লুখে নিল। ডিএম সাহেবার চোখে এক দুর্ভেদ্য শীতলতা ছিল, যা দেখে মালিনী রায়ের অন্তরাত্মা কেঁপে উঠল। মিসেস রায়, সেই যুবতীর কণ্ঠস্বরে ছিল এক গাম্ভীর্যপূর্ণ স্থিরতা। শুনেছি আপনাদের এই প্রতিষ্ঠানের বুনিয়াদ অত্যন্ত শক্তিশালী, তবে এও শুনেছি যে এখানে শুধু ধনীর জন্য দ্বার উন্মুক্ত থাকে। আমি কি ঠিক বলেছি? মালিনী রায় ভয়ানক ঘাবড়ে গেলেন। জি না ম্যাম, আমরা তো বিদ্যার এই তপবনের সেবক মাত্র। আমাদের দৃষ্টিতে প্রতিটি শিশুই সমান। ডিএম সাহেবার ওষ্ঠাধরে এক বক্র হাসি খেলে গেল। তিনি ধীর পায়ে মালিনী রায়ের একদম নিকটে এলেন এবং তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তপবনের সেবকরা বিদ্যার আরাধনা করেন মিসেস রায়। তারা শিক্ষা নিয়ে ব্যবসা ফাঁদেন না। চলুন আমাকে সেই নিভৃত স্থানটি দেখান যেখানে আপনারা দরিদ্র মেধার পরিচর্যা করেন। তার কণ্ঠস্বরে এমন এক অলঙ্ঘনীয় আদেশ ছিল যা অগ্রাহ্য করার ক্ষমতা কারও ছিল না।
মালিনী রায়ের সেই মুহূর্তে মনে হতে লাগল যেন এই অপরিচিতা তরুণী তাকে অনেক আগে থেকেই চেনেন, যেন কোনো প্রাচীন পাওনা বাকি আছে যা আজ কড়ায় গণ্ডায় বুঝে নেওয়া হবে। করিডোরে ডিএম সাহেবার জুতোর শব্দ মালিনী রায়ের কানে কামানের গোলার মতো বাজছিল। মালিনী রায় তাকে কম্পিউটার ঘর, সুসজ্জিত সুইমিং পুল আর অত্যাধুনিক ক্লাসরুম দেখানোর আপ্রাণ চেষ্টা করছিলেন, যাতে তিনি এই ঐশ্বর্যের জাঁকজমকে বিভ্রান্ত হয়ে যান। ম্যাম দেখুন আমাদের গ্রন্থাগার, এখানে বিদেশের দুষ্প্রাপ্য সব বই আছে, মালিনী রায় সাগ্রহে বললেন। কিন্তু ডিএম সাহেবা সেদিকে একবারও ফিরে তাকালেন না। তিনি সোজা পথ ধরে হাঁটতে হাঁটতে অকস্মাৎ থমকে দাঁড়ালেন। মিসেস রায়, আমাকে আপনার এই ধনদৌলতের প্রদর্শনী দেখতে হবে না। আমাকে অবিলম্বে সেই জায়গাটি দেখান যেখানে সরকারি আইনের আওতায় দুস্থ শিশুদের শিক্ষাদান করা হয়। ডিএম সাহেবা বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন। মালিনী রায়ের মুখের উজ্জ্বলতা এক নিমিষে ম্লান হয়ে গেল। তিনি কথা বলতে গিয়ে তোতলাতে শুরু করলেন। জি, সেই সব বাচ্চারা তো আজ অনুপস্থিত। আজ বোধহয় ওদের বসতিতে বড় কোনো সামাজিক উৎসব আছে, তাই না? ডিএম সাহেবা ভুরু কুচকে তাকালেন। সব শিশু একসাথে নিখোঁজ? আর পড়ার কক্ষ তো অন্তত আছে। চলুন আমাকে সেই কক্ষটিই দেখান। মালিনী রায়ের আর কোনো অজুহাত দেওয়ার পথ খোলা ছিল না। তিনি চরম অনিচ্ছায় তাদের একাডেমির একদম নির্জন পেছনের দিকের অংশে নিয়ে গেলেন। সেই চোখ ধাঁধানো ইমারতের আড়ালে জেনারেটর ঘরের সংলগ্ন একটা স্যাঁতস্যাঁতে অন্ধকূপের মতো ঘর ছিল। সেখানে না ছিল কোনো পাখার বাতাস, না ছিল পর্যাপ্ত আলোর ব্যবস্থা। ভাঙাচোরা কিছু বেঞ্চের ওপর ধুলোর পুরো আস্তরণ জমা ছিল। এই জঘন্য দৃশ্য দেখে ডিএম সাহেবার মুখমণ্ডল ক্রোধে আরক্তিম হয়ে গেল। তাহলে এই হলো আপনাদের রয়্যাল একাডেমি? ডিএম সাহেবা দেওয়ালে জমে থাকা ছত্রাক আঙুল দিয়ে স্পর্শ করে বললেন, সরকার আপনাদের এই শিশুদের জন্য প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ প্রদান করে, আর আপনারা তাদের এই পশুর খোঁয়াড়ে বন্দি করে রাখেন। আপনারা কি দরিদ্র সন্তানদের মানুষ বলে গণ্য করেন না? মালিনী রায় বিফল আত্মরক্ষার চেষ্টা করলেন। আরে ম্যাম, আপনি তো বোঝেনি, এরা বস্তির অস্বাস্থ্যকর পরিবেশ থেকে আসে। এদের শরীর থেকে দুর্গন্ধ বিচ্ছুরিত হয়। যদি আমরা এদের অভিজাত ঘরের সন্তানদের সাথে একসাথে বসাই, তবে আমাদের আভিজাত্য আর শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হবে। আমাদের তো প্রতিষ্ঠানের গরিমা ধরে রাখতে হবে ম্যাম। এটি শোনা মাত্রই ডিএম সাহেবা সজোরে হেসে উঠলেন। সেই হাসিতে বিদ্রূপের হুল ছিল। দুর্গন্ধ, গরিমা, শ্রেষ্ঠত্ব। তিনি খুব ধীরে এই শব্দগুলি উচ্চারণ করলেন। তারপর তিনি মালিনী রায়ের চোখের খুব কাছে নিজের চোখ রেখে বললেন, মিসেস রায়, দুর্গন্ধ কখনো দারিদ্র্যের মধ্যে থাকে না। দুর্গন্ধ থাকে মানুষের কদর্য ও সংকীর্ণ চিন্তাধারায়। আর আজ আমার এই গোটা একাডেমি থেকে সেই দুর্গন্ধই ভেসে আসছে। মালিনী রায় বুঝে উঠতে পারছিলেন না যে একজন উচ্চপদস্থ সরকারি আমলা কেন তার সাথে এত ব্যক্তিগত আক্রোশ নিয়ে কথা বলছেন। ডিএম সাহেবা তার নথিপত্র থেকে এক জীর্ণ পুরনো হলুদ হয়ে যাওয়া কাগজ বের করে টেবিলের ওপর ছুঁড়ে দিলেন। আচ্ছা, সব বাদ দিন, আমাকে একটা সত্য কথা বলুন। যদি আজ এই মুহূর্তে কোনো মলিন পোশাক পরা জঞ্জাল কুড়োনো মেয়ে আপনার গেটে এসে দাঁড়ায় এবং নিজের তিল তিল করে জমানো অর্থে ভর্তি হতে চায়, তবে আপনি ঠিক কি করবেন? আপনি কি তাকে ছাত্র হিসেবে গ্রহণ করবেন, নাকি? তিনি ক্ষণিকের বিরতি নিলেন। তার চোখে যেন আগুনের গোলক জ্বলছিল। নাকি তাকে নির্দয়ভাবে ধাক্কা দিয়ে কাঁদায় ফেলে দেবেন? মালিনী রায় স্তম্ভিত হয়ে গেলেন। এই প্রশ্নটি, এই হুবহু উদাহরণটি তার স্মৃতির গহীনে 10 বছর আগের এক ছায়া মনে করিয়ে দিল। 10 বছর আগের এক বৃষ্টিমুখর সকাল, এক অকিঞ্চিতকর ছোট মেয়ে, আর রাস্তায় ছিটিয়ে থাকা সেই নোটগুলো। অস্তগামী সূর্যের রক্তিম আভা তখন দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়ছে, এবং তার সোনালি কিরণ এই বিশাল ইমারতের ওপর আছড়ে পড়ছে। যে একাডেমি গতকাল পর্যন্ত ছিল অহংকার, শোষণ আর বৈষম্যের এক কলঙ্কিত দুর্গ, আজ তার নতুন ভোরের প্রত্যাশায় ঝলমল করছিল। গেটের বাইরে অপেক্ষারত সাধারণ অভিভাবকরা, যারা নিজেদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন, আজ তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন। বিষ্ণুচরণ গেটে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন ঠিকই, কিন্তু আজ তার অবয়বে ভয়ের লেশমাত্র ছিল না, ছিল এক পরম গৌরব। আলো শটান দাঁড়িয়ে এক বুক প্রশান্তির নিঃশ্বাস নিলেন। তার দীর্ঘ 10 বছরের প্রতিশোধ আজ সুসম্পন্ন হয়েছে। তবে এই প্রতিশোধ মিসেস মালিনী রায়কে কারাবরণ করানো ছিল না, কিংবা তার একাডেমি ছিনিয়ে নেওয়াও ছিল না। তার প্রকৃত প্রতিশোধ ছিল এই যে তিনি সেই কুৎসিত ব্যবস্থাকেই আমূল বদলে দিয়েছেন, যা তাকে শৈশবে অঝরে কাঁদতে বাধ্য করেছিল।
তিনি জগৎকে প্রমাণ করে দিয়েছেন যে যদি নিয়ত স্বচ্ছ থাকে আর সংকল্প অটল থাকে তবে এক রাস্তার নগণ্য জঞ্জাল কুড়ানো শিশুও আপন হাতের রেখা আর বিধাতার লিখন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সেই বিশেষ দিনে এলিট গ্লোবাল একাডেমি প্রকৃত অর্থে রাজকীয় সম্মানে ভূষিত হয়েছিল, কারণ সেখানে শ্রেষ্ঠত্ব অর্থের নিক্তিতে মাপা হয়নি, মাপা হয়েছিল মানবিকতা আর মহান চিন্তাধারার মাধ্যমে। প্রিয় বন্ধুরা, এরকম আরও আকর্ষণীয় এবং শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।